আমেরিকা এখন যা বলছে, অবশ্যই আমরা একটা রণক্ষেত্রের মধ্যে পড়ে গেছি। আমাদের সামনে কি আসছে, গৃহযুদ্ধের কথা তো সমন্বয়ক গোত্র অনেক দিন থেকে শুরুই করেছেন, তারা গৃহযুদ্ধ হবে হবে দিয়ে। এখন এটা কোন দিকে যায় সময়ের উপর ছাড়তে হবে, কিন্তু পরিস্থিতি ভালো না বলে আমার প্রাথমিক বক্তব্য মনে হয়। আমার কাছে এরকম কয়েকটি জিনিস এসছে যে সেনাবাহিনীকে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে কোনো না কোনো ভাবে জড়িয়ে ফেলা হচ্ছে, এমনটি বলা হচ্ছে। কারণ যে আমেরিকার যে প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলের, তিনি বাংলাদেশে যে আসলেন এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন, এর মধ্যে জাতিসংঘের মহাসচিব এসে বৈঠক করলেন, তিনি রোহিঙ্গাদের সঙ্গে সেখানে ইফতার করলেন, আপনি জানেন। সবকিছু মিলিয়ে এবং করিডোর দেওয়ার, এরই মধ্যে বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে গভীর সমুদ্রে সুপার পাওয়ারদের যুদ্ধ জাহাজগুলি ঘোরাঘুরি করছে, একটা যুদ্ধ ভাব কিন্তু এরই মধ্যে। সেই প্রেক্ষাপটে আপনি বলছেন যে পার্বত্য চট্টগ্রামে আপনার এরা কেউ যুদ্ধ চায় না। আমরা জানি যে আদিবাসী মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই শান্তির ভূমি তো দুষ্ট লোকেরা ব্যবহার করতে চায়, এটা তো চিরকাল আমরা দেখে এসছি, তাই না? তো সেই জায়গা থেকে যদি একটা প্রক্সি যুদ্ধ, মানে পৃথিবীর এখন হিসাবটা একটু ডিফারেন্ট হয়ে গেছে কিনা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে, আমার প্রশ্নটি হচ্ছে আপনার কাছে, এই যে সুপার পাওয়ারদের ঘোরাঘুরি, আর সেখানে বাংলাদেশ কিভাবে করে, বাংলাদেশের ভূমি কিভাবে করে ব্যবহৃত হতে যাচ্ছে, এটি যদি একটু আমাদেরকে একটা আভাস আপনি দিতেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চমৎকার সফলতা, এই সরকারের ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে উনি কি করেছেন, জাতিসংঘের একদম প্রধান কর্তাকে মাথায় টুপি পরিয়ে দিয়েছেন। তো জাতিসংঘকে টুপি পরানো যায়, মানে টুপি পরানো অর্থ তো অনেকেই অনেকভাবেই বলবেন। একটা ফিজিক্যালি টুপি পরানো যায়, একটা টুপি পরানো মানে বোকা হিসাবে বলেন, মানে মানে তাকে ম্যানিপুলেট করতে পারা মনে হয় কোনো কিছু। তো এইটা হচ্ছে যে শুধু আমরা পোশাকি অর্থে দেখলাম যে উনি টুপি পরলেন, ইফতার করলেন, ভালো। এইটার মাধ্যমে অর্জনটা কি হলো? আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন রোহিঙ্গাদের ফেরত নিয়ে নেবে মিয়ানমার। এই কথা আমরা আওয়ামী লীগের আমলে শুনেছি, বলেছে। এখন ফেরত নিয়ে দেওয়ার ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নেই, কোনো এটা এটা তেমন, মানে এটার এই কথাটা বিশ্বাস করার জন্য কোনো এলিমেন্ট নেই। আসলে এগুলোর সাথে রহস্য জড়িয়ে আছে। তিনি আসলে এখানে একটা কোনো প্ল্যান বাস্তবায়ন করতে চাইছেন বলেই আগে ইতিবাচক কথা বলেছেন। যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই মাথায় টুপি দেন নাই। আমি তার পুরো জীবনের সব ছবি দেখার চেষ্টা করেছি, যত জায়গায় প্রকাশিত ছবি, কোথাও মাথায় টুপি নাই। উনি এখন রাজনীতিতে এসেছেন বলে মাথায় টুপি দিচ্ছেন, কারণে মাথায় টুপি দিচ্ছেন। এই টুপি দেওয়া মানে হচ্ছে যে এখন কোনো ধান্দায় যাওয়ার একটা লক্ষণ। তিনি আসলে কিছু একটা ফোটাতে চাইছেন, ফোটাবেন। আমেরিকা শেখ হাসিনার পতনের আগে, আপনি জুলাইয়ের আন্দোলনের পরে দেখেন তো এই ধরনের একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, আমেরিকান নাগরিকদের বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে সতর্ক করেছিল। তাদের কাছে ডেটা আছে। রাশিয়া আমাদের বলেছিল, রাশিয়া কিন্তু বলেছিল যে আমেরিকা এখানে একটা, মানে ওই আরব বসন্তের মতো একটা ঘটনা ঘটাবে। বাংলাদেশ সরকার, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব একদম হেসে উড়িয়ে দিয়েছেন ব্যাপারটাকে, না না এর কিছু হবেই না। আমরা দেখলাম সেটা ঘটলো। এখন আমেরিকা করিয়েছে কিনা, কে করিয়েছে কে না, কাদের কাদের অর্থায়ন করেছে, আমি তো দেখেছি অনেক ইনফ্লুয়েন্সাররা তারা স্বীকার করেছে যে আমরা টাকা পেয়েছি, আমরা ট্রেনিং পেয়েছি, অমুক অমুক জায়গায় গিয়ে ট্রেনিং নিয়েছি। অ্যামাউন্টটা হয়তো বলেননি, কিন্তু তারা পেয়েছেন। এই বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা দেখেন, তারা ইউনুসের পিআর হয়ে কাজ করছে, এবং তাদের মধ্যে কেউ কেউ বলছে কারা কত টাকা পায়, কাদের কত বেতন। মুক্তিযুদ্ধের গবেষক 30,000 টাকার বেতনে সে বিক্রি হয়ে যায়। সাংবাদিকরা দেখেন, আপনি একজন সাংবাদিক, আমি দুঃখিত সকল সাংবাদিকদের বলছি না, কিন্তু সবাই এখন, আগে বিটিভি বাতাবি লেবু চাষ করতো, এখন সবাই চাষ করছে। এই যে দম বন্ধ করার একটা অবস্থা, এইখান থেকে আসলে কোনো কিছু সাপ্রেশনে রাখা যায় না, এখানে একটা ব্লাস্ট হবে। ব্লাস্টটা কিরকম হবে? এই যে আওয়ামী লীগের প্রতি আতঙ্ক দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগ নামলে পুলিশকে দেখে নেব, এটা একটা মরণ কামড় দেওয়া। তারা যখন কোনো কিছু করতে পারবে না, এই এই এখন পাহাড় নিয়ে একটা বড় চক্রান্তের চেষ্টা করছে, ভারতকে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করেছে, সেভেন সিস্টার্স খেয়ে দেবো এই বলে। এখন হয়তো কাল তারা একটা ওই হামাসের মতো একটা পাইপ বোমা মারবে ভারতের কোথাও, কোনো একটা ঝামেলা আগে তারা তৈরি করবে, করে একটা যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাবে, এবং তারা চাইবে এটা দীর্ঘস্থায়ী করতে। নিজুম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে প্রথমেই উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ আসলে করছে কি, দলগতভাবে কি করছে, তৃণমূলের না নেতৃত্ব পর্যায় থেকে কি করছে, কি ভাবছে, কি প্রক্রিয়ায় তারা অগ্রসর হচ্ছে। সুলতান আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যারা দর্শকরা এখানে আছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ।
দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বাণী ভাষণ সেগুলো তো দিচ্ছেনই, একইভাবে আপনি দেখবেন যে আমাদের যে দপ্তর সম্পাদক যিনি আছেন আগের মতো করে কিন্তু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তিনি বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কিন্তু বিবৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা দিচ্ছেন। সেটা হচ্ছে বিবৃতির জায়গাটাতে একজন দপ্তর সম্পাদক যেই তার দায়িত্ব পালন করেন তিনি কিন্তু সেটা করছেন। এই ছাড়াও মুখপাত্রের জায়গায় যদি বলেন আপনি এককভাবে মুখপাত্র দেখতে চেয়েছেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটি দলের একটা সংকটকালীন সময়। এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি এই জিনিসটা বুঝবেন, আপনারা যেভাবে জিনিসটাকে সহজভাবে বলছেন সেটা হলে ধরা যাক যে আমাদের নানক ভাই, আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাই, আমাদের প্রিয় ভাই, উনি যখন ধরেন একটা ব্যাপারে নেত্রী তাকে নির্দেশ দিয়েছেন বলার জন্য, উনি কিন্তু দলের একজন মুখপাত্র। আমাদের নাসিম ভাইকে কখনো কখনো বলতে দিয়েছেন, আমাদের আরাফাত ভাইকে তিনি বিভিন্ন রকমের কথা বলতে দিয়েছেন। তো যেটা হয় আর কি যে দলের কেউ কথা বললো, পরের দিন তার বিরুদ্ধে 50টা মামলা, বিভিন্ন জায়গাতে মামলা, তার বাড়ি ঘর হামলা লুটপাট। আপনি দেখেছেন আমাদের মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশনের আমাদের আনোয়ারুজ্জামান, সবার শ্রদ্ধেয় ব্যক্তি আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি দলের হয়ে ডে 1 থেকে কথা বলছেন। তিনি কথা বলা শুরু করেছেন, তার বাড়িঘর এটা মনে হয় 5বারের জায়গাতে হামলা করেছে। আমাদের ছাত্রলীগের যিনি সভাপতি আছেন সাদ্দাম হুসেইন, তার বাড়ি সেকেন্ড টাইম তার বাড়ি পুড়িয়ে দিল। তো এইভাবে এককভাবে জিনিসটা না করে বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্র্যাটেজি হচ্ছে একাধিক ব্যক্তি কিন্তু কথাবার্তা বলছে এবং তার নেতা কর্মীরাই এখন কিন্তু মুখপাত্র। আজকে আমি যেই কথাবার্তা বলছি, আপনার মনে হয় যে আপনি আমার কথা শুনলে বুঝবেন অনেক বক্তব্য, অনেক কিছু আমরা নেত্রীর ইনস্ট্রাকশন নিয়েই বলছি, কিন্তু আমরা কি দলের কোনো পদধারী? আমরা কি দলের কোনো এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম? না, আওয়ামী লীগ দলটাই এমন। আওয়ামী লীগের সংকটকালীন সময় এই দলের ভাষণে বলেছেন, তিনি তার বক্তব্যে কিন্তু বলেছেন যে কোনো নেতা নাই, সবাই এখন মানে যে যার জায়গা থেকে সবাই। এটাই আওয়ামী লীগ। আপনি যদি স্ট্র্যাটেজি জানতে চান, এটাই আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। না, কিন্তু আজকে আওয়ামী লীগের এত বড় একটি রাজনৈতিক দল এবং যেখানে তার কর্মীরা অসম্ভব রকম আপনি তো বললেন যে যেভাবে করে কেউ একটু চিহ্নিত হলে পরেই, কেউ একটু আইডেন্টিফাইড হলে পরেই তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে। তো এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নেই। এই যে মামলা মোকদ্দমা আছে, কিন্তু তাদেরকে আমরা এককভাবে কার উপরে প্রেসার পড়তে আমরা দিচ্ছি না এরকম সংকটকালীন সময়। ফলে মানে আমার কাছে বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে এককভাবে কোনো জায়গার উপরে স্ট্রেস ক্রিয়েট না করে নেত্রী টপিক বুঝে এবং সিচুয়েশন বুঝে সিলেক্ট করেন। যেমন ধরা যাক আপনার কিছুদিন আগে প্রথমে আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাইকে একটা পার্টিকুলার ইস্যুতে বলতে দিয়েছে, যখন আমরা আমাদের এই 5ই আগস্টের পরে প্রথমবারের মতো যখন আমাদের একটা অ্যাপিয়ার হয়, তারপরে তাকে আমরা আর দেখিনি। না, নানক ভাই এরপরে এসছেন, নানক ভাই এরপরেও লাইভে এসছেন। এর পরবর্তী সময়ে আমাদের আরাফাত ভাইকে কয়েকটা টপিকসে আরাফাত ভাই কথাবার্তা বলেছেন। তারপরে কয়েকটা ইস্যুতে আমাদের নাসিম ভাই কথা বলেছেন। এবং পাইপলাইনে বাংলাদেশ আওয়ামী লীগের এগুলো দেখেন, নেত্রী যখন যাকে নির্দেশ দিচ্ছেন, দেখেন আমার উপরে একটা দায়িত্ব আছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে এই জিনিসটা একটু জানেন, আমার উপরে একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? সাধারণ মানুষের কাছে এদের দুর্নীতি, এদের অপরাজনীতি এবং ইউনূস যে দুর্নীতি করেছে, সে যে একটা চোর, সেটা একটা ছ্যাচরা ডাকাত, এইটা মানুষকে জানানো। আমি এভিডেন্স দিয়ে জানাচ্ছি, মানুষকে আমি বলছি। সো আমরা প্রত্যেকেই যারা আছি, আমি যেমন দলের ধরেন আমার দল যদি হয় একটা সমুদ্র, আমি সমুদ্রের ধরেন একটা ছোট্ট বিন্দু মাত্র, কণা মাত্র এই বড় দলটির মধ্যে, একজন কর্মী, একজন গর্বিত কর্মী। আমি বলছি, আপনি আমার কথা শুনছেন তো, অন্যরা শুনছে তো। ঠিক একইভাবে আপা আপনি নিজে, আমি জানি যে সাংবাদিক হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, নিউট্রালের একটা জায়গা থেকে আপনি সবার কথা শুনেন, জানতে চান, খবরটা আপনি নিয়ে আসেন। আমি আপনাকে এগুলো সবকিছুর বাইরে শুধু বিবেচনা করতে বলি একজন সাধারণ মানুষ হিসেবে। একজন ছাত্রলীগের কর্মী হসপিটালে গেছে, শিবিরের লোক এসে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে। কেন?
ওই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা কি মিছিলে গেছে বা কর্মী। ফলে আমাদেরকে কিন্তু নানান ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেজে আপনার ভাষণ দেবেন বা বলবেন, কিসের জন্য তিনি 5ই ফেব্রুয়ারিতে তিনি কথা বলবেন, 32 নাম্বারটা ভেঙে দিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন অ্যাজ এ মুখপত্র হিসেবে বলতে গেছেন, কি অ্যাটাকটাই না এসেছে। ফলে আমরা একটা শব্দ আছে ইংরেজিতে সাইনার্জি, আমরা এই পুরো এনার্জিটাকে, হোল দলের এনার্জিটাকে, আপাতত স্ট্র্যাটেজি এইটা, পুরো দলের এনার্জিটাকে আমরা স্প্রেড করে দিচ্ছি। এখন 100 জনের উপরে আপনি কয়জনকে খুন করবেন, কয়জনকে মারবেন, করেন। সো দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ এ ইউনিক স্ট্র্যাটেজি অফ আওয়ামী লীগ। ভবিষ্যতে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে। এবং আমি আপনাকে এটা বলি, আপনার কি মনে হয় না যে আমরা এই জিনিসটা জানি, বা এটা একটা সাধারণ ব্যাপার যে দলের একজন এভরিডে বা এভরি সপ্তাহে বা 2 দিন পর পর এসে এক মানে উনার কথা বলবে বা বলবে, মুখপাত্র হিসেবে সবকিছুকে অ্যাড্রেস করবে। আওয়ামী লীগ এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে হাঁটেনি। আওয়ামী লীগ নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, তার নেতা কর্মীদেরকে মুখপাত্র করে দিয়েছে। মানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা একটা জায়গাতে না রেখে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে এখন প্রত্যেকেই মুখপাত্র হয়ে উঠেছে, প্রত্যেকেই স্পোকসম্যান হয়ে উঠেছে। এটা নিয়ে আমার মনে হয় না ব্যর্থতা খোঁজার কিছু আছে। এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি ধরতে পারেন। হ্যাঁ, এই স্ট্র্যাটেজি আপনার পছন্দ না হতে পারে, স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন আসতে পারে। আই এগ্রি, আমি আপনার সাথে 100% এগ্রি করতে রাজি আছি যে আপনার দ্বিমত আছে, কিন্তু আমি এই স্ট্র্যাটেজির পক্ষে। নেত্রী কালকে এমন হতে পারে যে কালকে একজনকে পার্টিকুলারলি ঠিক করে দিলেন, আমি তখন সেই স্ট্র্যাটেজির পক্ষে, কারণ সেটার একটা কারণ আছে। এখন যে কারণে করছে আমি সেটার পক্ষে, কারণ সেটার পেছনে যে কারণগুলো সেটা আমি আপনাকে উল্লেখ করেছি। এতটুকুই। ব্যর্থতা সফলতা এই জায়গাতে এটা আসবেই না।